হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর খুলনা সদর থানার ২৭ নং ওয়ার্ডের একজন কর্মী। এটা আমার পরিচয়, আর বাকিটা আপনারা জানেন। আমার সৌভাগ্য হয়েছিল যে আমাদের প্রিয় নেতা কে এম হুমায়ুন কবির, সভাপতি সদর থানা বিএনপি, তার সাথে একটা প্রোগ্রামে যাওয়ার। তো পথের মধ্যে গাড়িতে বসে উনি আমাকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন। তার মধ্যে একটা বিষয় ছিল যে আমাদের ৩১ দফার রেইনবো নেশন। হুমায়ুন ভাইয়া অনেকদিন সাউথ আফ্রিকায় ছিলেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা বৈষম্য ছিল। আসলে হোয়াইট ম্যানরা যারা ব্ল্যাকি, তাদেরকে ওইভাবে সামাজিক স্বীকৃতি দিলেও তারা পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী ছিল, এটা সাউথ আফ্রিকাতে। তো মূল প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে রেইনবো নেশন। এটা আসলে কি, এটা আমাদের জানা উচিত। আমি কয়েকটা ইউটিউব চ্যানেলে অনেক বড় বড় জার্নালিস্ট, তাদের বেশ কিছু বক্তব্যে তারা বুঝে বলুক না বুঝে বলুক, তারা ৩১ দফা নিয়ে বেশ ক্রিটিসাইজ করছে। কিন্তু তাদেরকে এখন ৫১০ পৃষ্ঠার বই লিখে দেব এটা দিয়ে? ওই বই লিখে দিলে সেই বই পড়ে তারপর জানবে? অযথা আপনারা এটা নিয়ে নেগেটিভ কোনো কথা বলেন না। আর আপনারা অনেক বড় বড় সাংবাদিক বাইরে বসে অনেক চেঁচামেচি করেন, কিন্তু আমি আশা করব আপনারা দেশে এসে অনেক চেঁচামেচি করেন। অনেক বাঘ দেশে এসে বিড়াল হয়ে গেছে, এটা দেখছি আমরা। আপনারা বাইরে বসে বাঘের মতো চিৎকার করতেছেন, দেশে আসেন না কেন? যাই হোক, আমি রেইনবো নেশন নিয়ে আমি পলিটিক্যালি অত কথা বলবো না। রেইনবো নেশন কথাটা সর্বপ্রথম আর্টস বিশপ ডেসমন্ড টুডু, উনি রেইনবো নেশন এই শব্দটা উনি প্রথম রাজনৈতিক অঙ্গনে নিয়ে আসেন। ডেসমন্ড টুডু উনি একজন ধর্মযাজক, উনি ধর্ম প্রচার করেন এবং পাশাপাশি উনি মানবাধিকার নিয়ে কাজ করতেন। তো ওনার মাথায় এটা আসছে যে রেইনবো নেশন হওয়া উচিত, কিন্তু একজন আর্চ বিশপের পক্ষে আসলে এটা এস্টাবলিশ করা সম্ভব ছিল না। দেন এর প্রতীকী পরিচয়টা আসলে কি? এরপরে রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা। তা আমরা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি যে উনি সব মিলায়ে 27 ইয়ার্স উনি কারাগারে বন্দী ছিলেন। সব মিলায় 27 ইয়ার্স। নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পরে উনি প্রথম মাসেই উনি ঘোষণা দিয়ে দিলেন যে সাউথ আফ্রিকায় কোনো বর্ণ বৈষম্য থাকবে না। তো এটা উনি এবার অ্যাপ্লাই করতে চাইলেন। তো যে কোনো জিনিস অ্যাপ্লাই করতে গেলে প্রথমেই যেটা হয়, যে কোনো জিনিস অ্যাপ্লাই করতে গেলে সর্বপ্রথম হচ্ছে ওইটা নেগেটিভ বিষয়গুলো সামনে চলে আসে। তো আমি কেন সাউথ আফ্রিকা টানছি, এটার আমাদের প্রিয় নেতা হুমায়ুন ভাই বলার পরে আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। রোজার মাসেই করছিলাম, কিন্তু ওই সময় রোজা রাখছি। আসলে রোজা রাখার পরে সোশ্যাল মিডিয়াতে আমি খুব বেশি রেগুলার ছিলাম না রোজার মাসের মধ্যে, এবং ঈদের পরে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে ব্যক্তিগত কিছু বিষয়ের কারণে আমি ব্যস্ত ছিলাম। তো সাউথ আফ্রিকার ফ্ল্যাগের মধ্যে রূপক হিসাবে এটা সাউথ আফ্রিকার ফ্ল্যাগের যে কালার, এই কালারটা আসলে রূপক অর্থে এটা রংধনু মিন করে, যেখানে 6টা কালার আমরা দেখতে পারি। 6টা কালার এখানে আছে। তো রংধনু 7টা কালার। অবশ্য এইটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, রংধনুতে আসলে 7টা কালার নাকি 6টা কালার। তো হোয়াটএভার, যেটাই হোক না কেন 6টা
কালার হোক বা 7টা কালার হোক, যেটা হোক, মূল বিষয় এটা না। মূল বিষয় হচ্ছে আসলে রেইনবো নেশনে পরিণত করতে আমাদের কি কি চ্যালেঞ্জ আছে। আমি 31 দফার 2 নম্বর দফা নিয়ে কথা বলছি যে রেইনবো নেশন তৈরি করতে গেলে অবশ্যই একটা গণতান্ত্রিক সরকার প্রয়োজন হবে। যে গণতান্ত্রিক সরকারে অবশ্যই একটা শক্তিশালী বিরোধী দল থাকবে, সেটা হোক বিএনপিও যদি বিরোধী দলে থাকে তাহলে বিরোধী দল অবশ্যই প্রয়োজন, এবং সেক্ষেত্রে সেটা যদি বিএনপিও হয় তাহলে এটা কিছু করার নেই, বিএনপি এটা মেনে নিবে। আবার বিএনপি যদি জনগণ যদি বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেয় তখনও বিরোধী দল লাগবে, এবং সেটা অবশ্যই শক্তিশালী বিরোধী দল হতে হবে। সেটা এনসিপি হোক, সেটা জামাত ইসলামী হোক, যেই হোক না কেন, বা বিএনপি হোক, অবশ্যই একটা শক্তিশালী বিরোধী দল এর একটা প্রথম রিকোয়ারমেন্ট রেইনবো নেশন তৈরি করার জন্য। সেকেন্ডলি রেইনবো নেশন যদি আমরা তৈরি করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে, আমি এটা অবশ্যই খুবই দুঃখের বিষয়, অনেক সমিতি করেছে যেটা আমাদের জন্য আসলে লজ্জার, অথবা আমাদের জন্য দুঃখজনক, অথবা মুসলমানরা এর জন্য দুঃখিত। আই এম ভেরি সরি, ইট ইজ আমাদের ব্যর্থতা। এটা অন্য ধর্মের কমিউনিটিদের সাথে হয়তো কোঅপারেট করতে পারি নাই, অথবা আমাদের ব্যর্থতা এই কারণে তাদের যে সমস্ত সমিতি বা যে সমস্ত অর্গানাইজেশন, যে সমস্ত অ্যাসোসিয়েশন, যেটা ধর্মীয় অ্যাসোসিয়েশন, সেখানে অনেক অ্যাসোসিয়েশন আছে, সবগুলোর কথা আমি বলবো না, যেখানে মুসলমান কমিউনিটিদের বাদ দিয়ে আদার্স ধর্মের সব কমিউনিটি আছে, কিন্তু মুসলমান ধর্মের কমিউনিটি নাই। এইটা এক করতে হবে। একটা কথা, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তো যাই হোক, এটা সেকেন্ডলি আমাদেরকে সকল ধর্মের মানুষের একটা অ্যালায়েন্স কমিটি বা যেটাই হোক সেটা লাগবে এই রেইনবো নেশন তৈরি করতে গেলে। বাংলাদেশে আসলে কালো সাদা নিয়ে কোনো দ্বন্দ্ব বিবাদ বা এই সমস্ত কিছু হয় না। বাংলাদেশে মূল যে সমস্যা হয় যে এখানে ধর্মভিত্তিক কিছু রাজনীতি আছে যেগুলো আসলে বিশ্বের কোথাও নাই। ধর্মকে কেন্দ্র করে, সেটা হোক হিন্দু ধর্ম, হোক মুসলমান ধর্ম, অথবা অন্য ধর্ম, যে ধর্মই হোক না কেন, এই ধর্মকে রাজনীতি থেকে একটু পাশে রাখতে পারলে আমাদের দেশ অবশ্যই রেইনবো নেশনে পরিণত হতে পারবে। আমি শুধু এই 2 নম্বর, আমাদের 31 দফা 2 নম্বর দফা নিয়ে একটু কথা বলছি। তো ভিডিও হয়তো একটু বেশি হচ্ছে, কাইন্ডলি আপনারা একটু দেখবেন। এরপরে রেইনবো নেশনের ফাইনালি হোক রুলিং পার্টি অথবা হোক অপোজিশন, সরকারি দল বা বিরোধী দল, যে দলই হোক না কেন, বাইরে কোনো অনুষ্ঠান হোক বা কোনো একটা প্রোগ্রাম হোক, কোনো ইভেন্ট হোক, সেখানে সব ধর্মের লোক এন্ট্রি থাকতে হবে। তবে ধর্মীয় কিছু কিছু উৎসব যদি কারোর সমস্যা থাকে সেখানে সে না থাকলেও চলবে, বাট প্রত্যেকটা ধর্মীয় অর্গানাইজেশন, ধর্মীয় অ্যাসোসিয়েশন, সবগুলিতে এনশিওর করতে হবে যে সকল ধর্মের লোকজন ওখানে অ্যাটলিস্ট সদস্য হিসাবে আছে কিনা। এরপরে রেইনবো নেশনের মধ্যে আরো একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে যে আমাদের এইখানে কিছু মানুষের পাকিস্তান প্রীতি আছে, কিছু মানুষের ভারত প্রীতি আছে। তো যে দেশেরই যে দেশকেই ভালোবাসুক না কেন, আমাদের মনে রাখতে হবে আমাদের ভূখণ্ড কিন্তু এই বাংলাদেশ, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে এবং সরাসরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 2টা সেক্টরের কমান্ডার হিসাবে ফিল্ডে যুদ্ধ করে এই দেশ, সাথে আরো অনেকটা 11টা সেক্টর কমান্ডার তারাও ছিল, তারা মিলেই তো এই দেশটাকে স্বাধীন করছে।
লাস্টে এসে ক্রেডিট নেওয়ার জন্য ভারত এসে হেল্প করছে। এটা অস্বীকার করছে না যে হেল্প করে নাই, করছে, কিন্তু এটা 25 মার্চ রাত থেকে হেল্প করে নাই। তারা হেল্প করছে একদম যখন বিজয়ের দ্বার প্রান্তে ছিল বাংলাদেশ, তখন তারা হেল্প করছে। তাদের বই খাতায় সব তাদের ক্রেডিট নিয়ে তারা লিখে আছে। এটা তাদের মতো, তাদের ব্যাপার। পাকিস্তান তাদের মতো করে তাদের ইতিহাস লিখছে। কিন্তু আমাদের অবশ্যই এই বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের প্রতিবেশী কোন রাষ্ট্রই আমাদের 100 ভাগ ভালো চাবে না। প্রতিবেশী রাষ্ট্র হোক বা দূরের কোন রাষ্ট্র হোক, সব রাষ্ট্রই তার নিজের দেশের মঙ্গল কামনা করবে সর্বপ্রথম। এই ক্ষেত্রে আমি রেইনবো নেশনের বিষয়টা এখানেই একটু চ্যালেঞ্জ থাকবে যে আমরা যেন আমাদের মূল ভূখণ্ডকে মায়ের সমান মূল্য দেই, আমরা যেন একসাথে থাকতে পারি। যে কোনো সভা সমাবেশ সব জায়গায় সব ধর্মের লোকেরা যেন একসাথে অংশগ্রহণ করতে পারি এবং সমান অধিকার নিয়ে। ধর্মীয় কিছু উৎসব বাদ দিলাম, এগুলো আলাদা ম্যাটার, এটা নিয়ে কথা বলছি না। কিন্তু অন্য যত প্রোগ্রাম আছে বা যতগুলো অনুষ্ঠান হয়, বা সেটা হোক 26 মার্চ, 16 ডিসেম্বর বা 21 ফেব্রুয়ারি, প্রত্যেকটা জায়গায় অবশ্যই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার সমানভাবে অংশগ্রহণের, তারা যেন সমানভাবে অংশগ্রহণ করতে পারে, এইটা এনশিওর করতে গেলে অবশ্যই আমাদেরকে রেইনবো নেশনে আসতে হবে। 31 দফার 2 নম্বরটাকে নিয়ে অনেকে হয়তো এটা বলছে যে ঠিক আছে, এটা ধার করা একটা জিনিস না। এটা আসলে নেলসন ম্যান্ডেলা এইটা ওনার কনসেপ্ট ছিল না, এটা আর্চবিশপ ডেসমন্ড টুডু থেকে আসছে। তার কাছ থেকে শব্দটা তার ভালো লাগছে যে না, এই ওয়েতে এইভাবেই হয়তো রেইনবো নেশন করা সম্ভব। অনেকেই এই বিষয়ে একমত হবেন যে এই সরকার অবশ্যই জনগণের পক্ষে কাজ করে যাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তবে তাদের যে পরিসরে তাদের কাঠামো বা তাদের অর্গানোগ্রাম যতটা ব্যাপক হওয়ার কথা, আসলে তার 10 ভাগের 1 ভাগও কিন্তু সেটা নেই। তাহলে আমি একজন সৎ মানুষ, কিন্তু আমার একার পক্ষে একটা টোটাল বড় এরিয়া কাভার করার মতো কখনোই সামর্থ্যবান হব না। আমি যতই সৎ মানুষ হই বা আমি যতই ভালো কাজ করি, আমার আশপাশে অবশ্যই কিছু ভালো লোক লাগবে। তো এখানে যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন তারা অবশ্যই নিঃসন্দেহে সততার সহিত কাজ করতেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। জনগণ তাদের প্রতি আস্থা রাখছেন। কিন্তু আমি সামনে বাজেটের কথাই বলি, যখন বাজেট আসবে সেখানে তাদের একটু চাপের মুখে পড়তে হবে যে বাজেটটা তো আসলে সব মন্ত্রণালয় থেকে তথ্য উপাত্ত ডেটা সবকিছু নিয়ে তারপরে বাজেট ঘোষণা করতে হবে, এবং সেই বাজেট যেন বাংলাদেশের মানুষের পক্ষে থাকে, এবং সেই বাজেট যেন বাংলাদেশের যারা গরিব, যারা খেটে খাওয়া মানুষ এবং যাদের উপার্জন ক্ষমতা খুবই কম, তাদের ফেভারে থাকে, এই লক্ষ্য রেখেই এই সরকার বাজেট প্রণয়ন করবেন। তারা যদি জনগণের এই ভালোবাসার প্রতি সম্মান প্রদর্শন করেন, তাহলে অবশ্যই বাজেটটা জনগণের বাজেট হবে, এবং এই বাজেটের লক্ষ্য থাকবে যারা গরিব, অসহায়, দুস্থ এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী, আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, তাদেরও যেন পক্ষে থাকে। এই অন্তর্বর্তীকালীন এই দিকেই এই সরকারের বাজেট হওয়া উচিত বলে আমি মনে করি। যাই হোক, এটা একটা এক্সাম্পল হিসেবে আমি আনছি, কিন্তু রেইনবো নেশন আসলে এইটা কম পরিসরে এইটা করা সম্ভব হবে না। এখানে এখানে বৃহত্তর একটা রাষ্ট্রীয় অ্যাডমিনিস্ট্রেশন লাগবে। যদি
সরকারের যদি এই সরকারকে সাকসেসফুল হতে হয় তাহলে তাদের যে নির্দিষ্ট টাইমলাইন তারা এক্সপেক্ট করেন বা যে টাইমলাইনের মধ্যে নির্বাচন দিতে চেয়েছেন সেই সময়ের মধ্যে নির্বাচন দিলে সেটা যেই আসুক, বাংলাদেশ জামাত ইসলামী আসুক অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসুক অথবা অন্য যে কোনো দল আসুক, সেই দল ওই মন্ত্রণালয়গুলোতে সম্পূর্ণ 100% ফুলফিল করে তারপরেই এই বাংলাদেশকে আমরা রেইনবো নেশনে পরিণত করতে পারবো। এই অন্তর্বর্তীকালীন সরকার আরো বেশি সময় থাকতে চায় তাহলে সেটা এরকমই হবে যে আমাদের খেলতে হচ্ছে আর্জেন্টিনা বা ব্রাজিলের সাথে, কিন্তু আমাদের প্লেয়ার নিছি আমরা 8 জন। কর্মকাণ্ড সেগুলো পাবলিকের ফেভারেই তারা করছে, যেটা রোজার মাসে জনগণ অনেক স্বস্তিতে কেনাকাটা করেছেন এবং খুব কমের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তারা কিনতে পারছেন। এজন্য জনগণের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার ইন্টারিম গভর্নমেন্টের সকল উপদেষ্টাকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।